সকালে ঘুম থেকে উঠলাম। গতকালকে আবহাওয়াটা ঠান্ডা ছিল, রাতে ঘুম হয়েছে ভালো পরশু দিনের তুলনায়। আর এখানে মা হচ্ছে বাইরে রান্না করতেছে, মনে হয় গরুর গোশত চাপাইছে। এই যে গরুর গোশত রান্না করতেছে। আমি রাত্রে বলছিলাম আমার জন্য গরুর গোশতের পাশাপাশি হচ্ছে গিয়ে একটু আলু ভাজি। তো ও আনতেছো কেন? আলু ভাজি আর হচ্ছে ডাল রান্না করতে। কারেন্ট চলে গেল। এখানে রুহির আব্বুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রুহি মোটামুটি খাওয়া দাওয়া করে ট্যাব দেখতেছে। আর আমার এমন একটা অবস্থা, বাড়িতে আসার পরে কারেন্ট চলে যাওয়ার পরে ভিডিও করার কথা মনে পড়ছে। গতকালকেও মেহমানদের খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে আমার ভিডিও করার কথা মনে পড়ছিল, আজকেও তাই। আর এই যে আমার ভাত এখনো এতগুলো আছে, কি করব বুঝতেছি না, কারণ পেট অলরেডি ভরে গেছে। আমাদের ঈদ শেষ বাবার বাড়িতে, এখন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে। মোটামুটি সবাই আমরা রেডি। এই যে দুইজন রেডি হয়ে বসে আছে। কি করিস যে হাত জ্বলতেছে? মেঘ হয়েছে একটু। জুতাটার উপরে ড্রেসটা ভালোই মানাইছে। ও করে না, দেখি পাউডারি করে দে, মুখে ময়লা আছে। জায়গায় জায়গায় থেকে গেছে। বাড়ি থেকে বের হওয়ার আগে ভাবলাম একটু বাড়ির শ্যুট করে নেই, কারণ কবে আসবো আর জানি না। যেহেতু মা একা থাকে, আসলে ওইভাবে বাড়িতে আসা হয় না। দেখা যায় কোনো প্রয়োজনে মা চলে যায়, মা সপ্তাহখানিক থাকে। তারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই। বাড়ির প্রতি অসম্ভব একটা মায়া রয়েছে, কিন্তু কিছু কিছু কারণে আস্তে আস্তে সেই মায়াগুলো কেটে যাচ্ছে। কোনো একদিন আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এখন আমরা রাস্তাতে, চারিপাশটা মেঘে কেমন যেন অন্ধকার হয়ে আসতেছিল। রেজাব্বু বারবার করে বলতেছিল বৃষ্টি আসার আগে বাসায় পৌঁছাতে পারলে হয়। তবে আমার কাছে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, মানে একদম একটা ঠান্ডা ঠান্ডা ভাইব দিচ্ছিল। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সেই ঈদের পর থেকে এই পর্যন্ত এই 2 দিন হচ্ছে আমরা একটু বৃষ্টির মুখ চোখে দেখেছি। আর এদিকে বাসায় এসে আপনাদের ভাই একটু বাইরে গেছিল, তো বাইরে থেকে এসে একটু পেয়ারা আনছিল, তো বললো কেটে দাও খাই। তো সবাই মিলে একটু পেয়ারা খাচ্ছিলাম। আর হঠাৎ করেই কিন্তু বাইরের মেঘলা ভাবটা সরে একটু রোদ দেখা দিয়েছিল, ব্যবসা একটা গরমও পড়ছিল। আর এইভাবে পেয়ারা দিয়ে আমার কাছে লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই মানে একটা ধাঁধা আছে আর কি, যে কোন জিনিসটা বাজারে যে মিষ্টি খোঁজা হয় আবার এনে লবণ দিয়ে খাওয়া হয়। তো আসলে পেয়ারা যতই মিষ্টি হোক না কেন, আমার কাছে একটু লবণ মরিচ না মাখালে ভালোই লাগে না। তারপরে পেয়ারা খেয়ে এসে চলে আসছে রান্না করতে। যেহেতু বাসায় চলে আসছে, মা গরুর মাংস দিয়ে দিছে। তারপরও গরুর মাংস শুধু খেতে আর ভালো লাগছে না, তার জন্য রাব্বু বললো তাহলে আমাদের জন্য একটু ডাল করো। তো এই যে আমি কিন্তু মসুরের পাতলা ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ আমি ভাবলাম যে দেরি করার দরকার নেই, যেহেতু আমাদের বাসায় পৌঁছাতে 12:30 মতো বেজে গেছে। তো 1:30-2টার দিকে তো খাওয়া দাওয়া করাই লাগবে, যার কারণে রেস্ট না নিয়ে আগে খাওয়া দাওয়ার কাজটা শেষ করে নিই। যার জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডাল আমার অলরেডি বাগারও দেওয়া হয়ে গেছে। এখন লবণটা চেক করে একটু লবণ দিয়ে নিলাম। আর গরুর মাংস দিয়ে ডাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমি ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি।
ভাতটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর এই যে ঈদের দিন মুরগির মাংস রান্না করছিলাম একটু, সেটা ডিপ ফ্রিজে রেখে গেছিলাম, তো সেটা নামিয়ে নিয়েছি। এটা গরম করব। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে গরুর মাংস থেকে মুরগির মাংসটা বেশি ভালো লাগে। আর এইদিকে মা যে গরুর মাংসটা দিয়ে দিয়েছিল ওইটা তো তেল ঝোল সবই পড়ে গেছে, বাকি আছে শুধুমাত্র গোস্তটা, তাও আবার এই যে জমে জমে গেছে। তো ভাবলাম এটাও গরম করে নিব। আর এই ডাল, মুরগির মাংস, গরুর মাংস, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা অনেক ভালো মতো চলে যাবে। খুব বেশি একটা আজকে চাপ হবে না। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার ঈদের আজকে চতুর্থ দিন অনেক ভালো মতোই যাচ্ছে। আর বাকি যে দিনগুলো আছে সেগুলোও আশা করি অনেক ভালো মতোই। কসমেটিক আমি তেমন একটা ব্যবহার করি না, আমার করি বলা যায়। মানে আমার সাজগোজটা হয় এইরকম ঈদের দিনে, দুইটা ঈদ আর যদি এর ভিতরে কোনো বিয়ে শাদী পড়ে তাহলে, তাছাড়া বাকি সময়গুলো চেষ্টা করি মেকআপ ইউজ করার। তবে আমার মেয়েটার একটু মেকআপ বক্সগুলো লাগে, সব কিছুই লাগে, তো ওর জন্য আমার জন্য দুইজনের মিলাই ঈদের সময় দেখা যায় এই জিনিসগুলোর একদম পারফেক্ট ব্যবহার হয়। তো যাই হোক, যেহেতু ঈদ শেষ হয়ে গেছে এই জিনিসগুলো এক এক করে আমি সব কিছু গোছগাছ করে ফেলছি। আর একটা কথা, সেটা হচ্ছে দুপুরে রান্না শেষ হওয়ার পরে আমি আপনাদের কিন্তু আর বাকি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ এর ভিতরে আমার ফ্যামিলির জন্য একটা বড় দুঃসংবাদ আসে। বাড়িতে আসার পর ওই যে বললাম, হঠাৎ করেই হচ্ছে আমার ছোট যা রুহির আব্বুর কাছে ফোন দেয়। ফোন দিয়ে হচ্ছে ও জানায় যে হঠাৎ করে আমার ছোট দেবর সাজু, ও আসলে থাকে খুলনাতে, খুলনা ক্যান্টনমেন্টে। ও আগে সেনাবাহিনীতে জব করতো, এখন হচ্ছে র্যাবে ওকে পোস্টিং করে দিছে, যার কারণে ওর পোস্টিংটা হচ্ছে খুলনাতে, খুলনা ক্যান্টনমেন্টের আশেপাশেই থাকে ও। তো যাই হোক, ও হচ্ছে হঠাৎ করে ওর ডিউটি চলাকালীন সময় ওর বুকে ব্যথা হয়। তো বাসায় আসার পরে বুকের ব্যথা, শ্বাসকষ্ট ভীষণভাবে অ্যাটাক করে। তো ও এমার্জেন্সিভাবে ওখানকার যে ডক্টর আছে তাদেরকে দেখায়, তারা এমার্জেন্সিভাবে ওকে হসপিটালে ভর্তি হতে বলে। তো এলিজা খুবই কান্নার স্বরে ওর ভাইয়াকে ফোন দিয়ে বলে যে ওর এই পরিস্থিতি। তো শুনে আমরা তো পুরো আকাশ থেকে পড়ছি, কারণ যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতো, ওর একটা নিয়ম নীতির ভিতরে থাকতো। ওর এই ধরনের কোনো ধরনের সমস্যা কখনো অ্যাটাক করবে আমরা নিজেরা কখনোই ভাবতে পারিনি। বছর খানিকও হয়নি ও আসলে এসে আসতে র্যাবে পোস্টিং হয়েছে। তো আমরা মানে এরকম একটা নিউজ শোনার জন্য, মানে শোনার অপেক্ষায় আমরা কখনোই ছিলাম না। আমরা পুরো মানে আমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আর যেহেতু জুন মাস রানিং, এই জুন মাসে আমাদের লাইফের অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো আমরা সবাই মিলে একটু ভয়ই পেয়ে যাই। আর এলিজা সম্পূর্ণ খুলনাতে একা আছে, মানে আমার ছোট যাটা ওই আমার ছোট দেবরটাকে ভর্তি করে দিয়ে ওখানে আসলে গার্জিয়ানদের তেমন কোনো কাজ থাকে না বাসার লোকের। তো ও একা, যেহেতু এই বিষয়টা ওর লাইফে ফার্স্ট টাইম, তো অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে আমাদেরকে ফোন দেয়। আর আমরা তো তৎক্ষণাৎ সবাই রেডি হয়ে যায়। আমি যাই নাই, আমার বড় যা, আমার বড় ভাসুর আর হচ্ছে রুহির আব্বু গেছে। বড় যা বললো, যেহেতু বড় যা ছোট একটা ছেলে আছে, ছেলে মেয়েরা সব বাসায় আছে, বললো যে তুমি বাসায় একটুখানি করো, আমি এসে তারপর তুমি যাও। এই জন্য আমার আর যাওয়া হয় নাই। তো সবাই মোটামুটি গেছে। তো ওরা যখন সবাই রেডি হয়েছে, কি বলবো, মানে হঠাৎ করে যেমন রোদ বের হয়েছিল তেমনই হঠাৎ করে প্রচুর ঝড় বৃষ্টি। মানে এই বছর আমরা এত ঝড় বৃষ্টি দেখছি কিনা, সন্ধ্যা রেমালেও এতটা ঝড় আমাদের এদিকে বোঝা যায়নি, এতটা ঝড়। আমাদের গাছ ঠাছ, বাসার ভিতরে যত ছোট গাছ ঠাছ ছিল সব একদম নুয়ে পড়ছে। তো ওই অবস্থাতে সবাই সে 1:30টার ভিতরে রেডি হয়ে বসেছিল। এর ভিতরে হচ্ছে কেউই বের হতে পারছিল না। দেখে এলিজা তো ফোন দিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ ওর পরিস্থিতি আস্তে আস্তে খুবই খারাপ হচ্ছিল। আসলে স্ট্রোক করছে। স্ট্রোক করার কারণে ডাক্তার তো একের পর এক, যখন ওকে আইসিইউতে নিছে, নেওয়ার পর ডাক্তার একের পর এক যখন যাচ্ছে দেখতেছে, তো ও একা ওখানে, আর অনেক ছোট, তো সেই হিসাবে ওর তো ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। ও বারবার করে ফোন করছিল, কিন্তু এখানকার পরিস্থিতিটা এত বেশি খারাপ ছিল যে কারোরই বের হওয়া সম্ভব হচ্ছিল না। যদিও সবাই গেছিল আমার বড় জায়ের ভাইয়ের গাড়িতে, তারপর আসলে গাড়ি চালানোটা অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছিল। শুধু যে বাতাস তা না, সেই সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো সবাই সেখানেই আছে। এখন হচ্ছে রাত বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখনও কেউ আসেনি, সেখানে আছে। আর শুনলাম নাকি ওর পরিস্থিতি যেমন ছিল তেমনই আছে। ডাক্তার হচ্ছে একটা ইঞ্জেকশন পুশ করছে, অনেক কস্টলি একটা ইঞ্জেকশন, যেটা হচ্ছে ওর যে রক্তগুলো জমাট বাঁধছে সেগুলো যাতে পানি হয়ে যায় তার জন্য। আর 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। তো 72 ঘন্টা ওকে আইসিইউতে রেখে দিছে। তো সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন।
যেহেতু ও জীবনের এখনও কোনো মানে খুবই বয়স এখনও তেমন কিছুই না, জানি মৃত্যু বা অসুস্থতা কখনো বয়স দেখে আসে না, যখনই তো আল্লাহর ডাক পড়বে আমাদের সবাইকে যেতে হবে। তারপরও সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থতা দান করে, দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।